হ্যালো, জি হ্যাঁ, এটা মশিউর সাহেবের বাসা। জি, উনি তো ঘুমাচ্ছেন। জি, আমি দিদার। জি, আম্মা। জি হ্যাঁ, উনি আছেন। হ্যাঁ, আপনি ধরুন ধরুন। মশিউর, খোকা, ও বেলা হয়ে গেল যে। রাত জেগে বই পড়া আর সকালবেলা শুয়ে থাকা, এই যে একটা কি বাজে অভ্যেস। খোকা, কি হলো? ওঠ ওঠ, বেলা হয়েছে। প্লিজ মা, আর কিছুক্ষণ। আর কিছুক্ষণ? ঠিক আছে, মনে থাকে যেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাবি বলছেন? ভাবি, আমি রকিব বলছি। জি ভাই, কিছু মনে করবেন না। নিশ্চয়ই আমার বাড়ির কাজের লোকগুলো আপনাকে অনেকক্ষণ টেলিফোন ধরিয়ে রেখেছে। এদিন নিয়ে আর পারি না, এরা এরকমই। তা আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই। ভাবি, ওই মশিউরের সঙ্গে একটু আমার দরকার ছিল, তো ও নিশ্চয়ই এখনো ঘুম থেকে ওঠেনি। না না, উঠেছে। দেবো ওকে? না, দেওয়ার দরকার নেই। আপনি একটু কাইন্ডলি বলে দেবেন যে ও যেন আজ একটু তাড়াতাড়ি অফিসে চলে আসে। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। তা আজ এত সকালবেলা তলব, একেবারে খোদ ম্যানেজিং ডিরেক্টরের ফোন। সব ঠিকঠাক আছে তো? না, তেমন কিছু নয়। ও আজ একটু ঢাকার বাইরে যাবে, তো সেজন্য ওর সঙ্গে একটু জরুরি কথা ছিল। কিছু মনে করবেন না, আপনার সঙ্গে আমারও কিছু কথা ছিল। ঠিক আছে ভাবি, আমি না হয় একদিন আপনার বাসায় চলে আসবো। আপনার অনেকখানি সময় আমি নষ্ট করলাম, সরি। না ঠিক আছে, আপনি তাহলে কাইন্ডলি ওকে বলে দেবেন আজ একটু তাড়াতাড়ি চলে আসে যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি, এক্ষুনি বলছি। আচ্ছা, খোদা হাফেজ। আম্মা, হুম, একটা ভুল হয়ে গেছে। কি ব্যাপার? না, ওনাকে এই ফোনে ধরিয়ে দিয়ে আমি ভুলে গেছিলাম ছোট সাহেবের নাস্তা তৈরি করতে, যে আমি আপনাকে খবরটা দিতে ভুলে গেছি। এর নতুন কি? প্রায় তো আপনারা এই ভুলটা করেন। জরুরি কোনো ব্যাপার না থাকলে কেউ কাউকে ফোন করে না, আর এই জরুরি ব্যাপারটা আপনারা ভুলে যান। এটা কি ঠিক? না, আর কোনোদিন হবে না। খোকা, হ্যাঁ মা? এমডি সাহেব ফোন করেছিলেন। কি রে? এমডি সাহেব হ্যাঁ। এই সাত সকালে কিছু বলেছে? কেন তো চমকে উঠলি কেন? হ্যাঁ, আজ একটু সকাল সকাল তোকে অফিসে যেতে বলেছেন। ফার্মের কি যেন একটা হাসছিস যে, কি হলো? দেখো মা, তোমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে আমাদের ফার্মের একটা বিরাট কিছু ঘটে গেছে। আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি, অথচ তোমাকে সে ব্যাপারটা গোপন করছি। তোর চমকে ওঠা দেখে তো তাই মনে হচ্ছিল। আসলে এমডি সাহেবের ফোন করা মানে হচ্ছে ঢাকার বাইরে যাও। হ্যাঁ, সেরকমই তো বলছিলেন, ট্যুরে যেতে হবে। তা তোর ঢাকার বাইরে যেতে এত আপত্তি কিসের? না, আপত্তি কিছু নেই, তবে আর তাছাড়া ওনার কাছে আমার কোনো আপত্তি টিকবে না। একে বাবার বন্ধু, তার উপর বস। তাহলে তো তোর কোনো সমস্যাই নেই। আচ্ছা মা, এইবার একটা সমস্যা আছে। সমস্যা? আজ তোর আবার সমস্যা কি রে? এই বইটা রাখ না, সারা রাত তো পড়েছিসই। দেখ তো কি লজ্জার কথা। আমাদের বাড়িতে সব গুণধররা আছেন না, উনি যে টেলিফোন করেছেন সেটা আমাকে জানাতেই ভুলে গেছেন। আচ্ছা মা, একটা জিনিস আমি কিন্তু বুঝি না, আমরা তো দুজন মাত্র লোক, কিন্তু কাজের জন্য এতগুলো লোকের কি দরকার? এটা তোদের বংশের রেয়াজ। কেন ছেলেবেলায় দেখিসনি তোর আব্বা দেশ থেকে কতজন লোক এনে এখানে রেখেছিলেন? বলতেন
আমার সম্পত্তিতে ওদেরও হক আছে। বাবা পারতেন, বাবার না হয় তার কাজের জন্য লোকের প্রয়োজন ছিল, কিন্তু এখন থাক বাবা থাক, সব আল্লাহ পাকের ইচ্ছা। থাক। মা তুমি না, তোমার জন্য আমার খুব গর্ব হয়। আর নে, তাড়াতাড়ি নাস্তা খেয়ে অফিসে যা। And as such, we request you to kindly extend the time up to 30th December 1986. Thanking you, respectfully, etc. তো তুমি ড্রাফটটা প্রিপেয়ার করে আমাকে দেখিয়ে নিও। হ্যাঁ, ওকে। হ্যাঁ, শোনো, আচ্ছা ওই বার্কলে কনসার্ন তো আমাদের চিঠি রিপ্লাইটা এখনো দিল না, না? স্যার ওটা তো গত সপ্তাহে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওদের মতামতটা তো খুব জরুরি ছিল আমাদের। তুমি এক কাজ করো, ওই ইয়ে করো, রকিব সাহেবকে বলে আজ একটা টেলেক্স পাঠিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, কে মশিউর? হ্যাঁ, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি। ওকে। মশিউর আবার আমার ধূমপানের বিরোধী। ওর শাসনে ভাবছি ধূমপানটা ছেড়েই দেব। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। ওয়েলকাম মাই বয়। বসো। স্যার, হঠাৎ এই সাত সকালে তলব করেছেন? তোমাকে আজকে এবার চট্টগ্রাম যেতে হবে। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হবে, কিন্তু আই এম ডান। বিদেশিরা পরশুদিন আসছে, ওরা ওই দিনই চিটাগাং যাবে এবং ওখানে গিয়ে ওই মেশিন ইনস্টলেশনের ফাইনাল একটা রিপোর্ট তৈরি করবে। কালকে আমাকে ওরা ট্রাঙ্কলে জানিয়েছিল। আমি অবশ্য চিটাগাং কথা বলেছি, ওরা অবশ্য বলেছে এভরিথিং ইজ সেট, কিন্তু তোমার ক্লিয়ারেন্স ছাড়া আমি স্বস্তি পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু স্যার আজকে একবার টঙ্গী যাওয়া দরকার। কেন? আপনি তো সব শুনেছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ঠিক আছে, ওটা তোমাকে ভাবতে হবে না, আমি ওটা নিজে দেখবো। ওকে, তাহলে তুমি তৈরি হয়ে নাও। আচ্ছা ইয়ে শোনো, তোমার মাকে বলো আমি পরশুদিন তোমাদের ওখানে আসবো। আপনি আমার সঙ্গে দেখা করবেন? দ্যাটস নট ইউর হেডেক, ওটা মুরব্বীদের ব্যাপার। স্যার একটু আতঙ্কিত হতে হচ্ছে। আতঙ্ক কেন? কেন আতঙ্ক কেন? ও হ্যাঁ, আতঙ্ক আতঙ্ক কথাই বটে, কিন্তু হ্যাঁ স্যার, আমাদের গার্জিয়ানরা এই একটি ব্যাপারে খুব এফিশিয়েন্ট, এই জাগতিক বোঝাটা তাদের ছেলেদের ঘাড়ে বোঝানোর জন্য খুবই তৎপর। কিন্তু ব্যাপারটা তো আমাদেরই দেখতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু স্যার আমি তো এসবে জড়াতে চাই না। আচ্ছা ঠিক আছে, সে অবশ্য পরে দেখা যাবে, কিন্তু এভাবে তার চলতে দেওয়া যায় না, একটা তো ব্যবস্থা করতেই হবে নাকি? হ্যাঁ, ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মশিউর অত্যন্ত দক্ষ। আপনি বোধহয় ভাবছেন আমি আমার বন্ধুর ছেলের প্রশংসা করছি আপনাকে সন্তুষ্ট করার জন্য, না? না না, আমি ঠিক বুঝতে পারছি না ও কেমন কাজ করছে, তাছাড়া দেশে ফিরে ও নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে কিনা।
ওর কোনো সুবিধা অসুবিধার কথা তো আমাকে কিছুই বলে না। ওর বাবা বেঁচে থাকলে আমাকে হয়তো এত চিন্তা করতে হতো না। জানেন, আমি মাঝে মাঝে কেবল ভাবি আমার একটি মাত্র ছেলে, আমি কি ঠিক মতো ওকে মানুষ করতে পারছি? হি ইজ এ জিনিয়াস ভাবি, মশিউর একটা জিনিয়াস, অনেক বড় হবে। হ্যাঁ, আমাদের ফার্মের রেপুটেশন এখন আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, এতে ওর কন্ট্রিবিউশন কম নয়। আমার এক বন্ধু গ্লাসগোতে থাকতো, তো ও প্রায় আমাকে জানাতো যে ও সবকটা কম্পিটিটিভ পরীক্ষায় এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে। সত্যি ভাবি, আপনি অত্যন্ত ভাগ্যবতী। মশিউরের মতো ছেলের আপনি মা, এই কম ভাগ্যের কথা নয়। হ্যাঁ হ্যাঁ, আলী অবশ্য দেখে যেতে পারলে খুব খুশি হতো। ও যে এমন হঠাৎ করে চলে যাবে এ কিন্তু আমি চিন্তাও করতে পারিনি। দুঃখ করবেন না, সবই আল্লাহর হাতে। আপনার ছেলে এত বড় হয়েছে, এ নিয়ে আল্লাহর কাছে শুকর করুন। আপনি ওকে দোয়া করবেন। অবশ্যই ভাবি। আল্লাহ আমাকে একটি মাত্র মেয়ে দিয়েছে, আমার ওই একমাত্র মেয়ে নাসরিন। মশিউর আমার ছেলের অভাব পূরণ করেছে, ওকে আমি অনেক বড় করে তুলব। তাহলে ভাবি, কবে যাচ্ছেন আমার বাসায় পায়ে ধুলে দেবেন বলুন? কি যে বলেন, আপনি তো আমাদের একমাত্র আপনজন। দেখি আল্লাহ কবে নেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, কিছু বলবে? না, আপনাকে দেখছি আর বড় সাহেবের মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। সেদিন, এই তো সেদিনের কথা, ইন্তেকালের কদিন আগে বাগানে বসে বড় সাহেব বলছিলেন, দিদার দেখিস আমার ছেলে ফিরে এলে আমি ধুমধাম করে বিয়ে দেবো, সারা ঘর বাতিতে বাতিতে জ্বালিয়ে ঝলমল ঝলমল করা। দিদা চাচা, তার কি খুব দরকার আছে? আমি না হয় টাকাগুলো দিয়ে তোমার ছেলে মেয়ে দুটোকে কলেজে পড়াবো। না 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 না, বড় সাহেবের ইচ্ছা তোমার বিয়ে হবে ধুমধাম করে, সারা ঘর বাতিতে ঝলমল করবে, একটি ছোট্ট বউ আসবে, তাহলেই আমি খুশি। আচ্ছা দিদা চাচা, হ্যাঁ, আমি বিদেশ যাবার পরে একটি মেয়ে কখন এসেছে, ওই যে আমার সঙ্গে আগেও দু একবার এসেছে বাড়িতে। আচ্ছা, ও ওই তো যে মেয়েটি এই ছবি আঁকতো? হ্যাঁ হ্যাঁ। না তো, তুমি যাওয়ার পরে তো আর সে আসেনি। ও আচ্ছা, এমন কি হতে পারে আমি ওকে চিঠি লিখেছি সেগুলো পাইনি, ও আমাকে চিঠি লিখেছে সেগুলো আমি পাইনি? তা হয়তো বিদেশে এরকম হতে পারে। আমি ওদের আগের বাড়িতে গিয়েছিলাম, আচ্ছা, সেখানে গিয়ে শুনলাম 2-3 বছর আগে ওরা এখান থেকে চলে গেছে। সে তো অনেক দিনের কথা, বোধ হয় ওর বাপ মা বিয়ে টিয়ে দিয়ে অন্য কোনো শহরে চলে গেছে হয়তো। আমি তো এতকাল পরে ঢাকায় এসেছি, ওর সঙ্গে কি দেখা হবে না? শুনুন, যা ভেবেছিলাম তাই। কি ভেবেছিলেন? ভেবেছিলেন কি, 5 বছর আগে আমরা তুমি ছিলাম, তুমি আগের মতোই আছো দেখতে, সামান্য সুন্দর হয়েছে। তুমি কিন্তু তেমন নেই, চশমা নিয়েছো, বয়সটাকে ইচ্ছে করে বাড়িয়ে রেখেছো। করি মাস্টারি, চশমা না পড়লে ভয় দেখাতে পারিনি। চলো দেখি তোমার কত ভয়ঙ্করী বিদ্যা।
লাইব্রেরি যাবো না? তোমাকে তো পেয়েছি, লাইব্রেরি পড়ে থাক, চলো। কোথায়? তোমাদের বাসায়। আর তোমাকে হারাতে চাই না, চলো। আচ্ছা, কতদিন পরে দেখা বলো তো? কেমন আছো তুমি? ভালো। কতটা ভালো? তোমার কি হয়েছে বলো তো? আসলে বিদেশ থেকে ফিরে এসে আমি তোমাকে এত খুঁজেছি, শেষটা মনে হয়েছিল তোমাকে বুঝি খুঁজেই পাবো না। তোমার ধারণা আমি মরে গেছি? না না, আমি ভেবেছিলাম তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো না, কি ভেবেছিলে? আসলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। তোমাকে ভুলতে পারলে তো আমি বেঁচেই যেতাম। হাবিব সাহেব শুনুন, ওই যে ওয়ার্কারটির পা ভেঙে গেছে ওর যেন চিকিৎসার কোনো ত্রুটি না হয়, না আপনি পার্সোনালি দেখবেন। ওকে সারিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আর সুপারভাইজারকে বলবেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যেন কাউকে কাজ না করায়। না না না, মানুষের জীবনের থেকে কাজটা বড় নয়। হ্যাঁ, এ তো আমি আপনাদের কতবার বলেছি, সামান্য 2-1 পয়সা বাঁচাতে গিয়ে এ ধরনের রিস্ক নেওয়া তার উচিত হয়নি। ওকে, আমি কিন্তু আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। হ্যাঁ, ইয়েস, ওকে, খোদা হাফেজ। কিছু বোঝা যাচ্ছে না তো? না, একটু বেশি বোঝা যাচ্ছে। ছবিটাতে একটা অনুভূতির কথা তুলে ধরা হয়েছে। আচ্ছা, অনুভূতিটা কি জীবনধর্মী? কি মনে হচ্ছে? সত্যিকারের যে জীবন তা কি ছবিটাতে তুলে ধরা হয়েছে? আমার তো মনে হচ্ছে জীবনের সুখ দুঃখ অনেক দূর থেকে দেখা হয়েছে। কত কাছ থেকে দেখা উচিত ছিল? তা তো বলতে পারবো না। খুশি হলাম এত খুঁটিয়ে ছবিটা দেখার জন্য। এই বয়সে এটা খুব একটা দেখা যায় না। ভার্সিটিতে পড়া হয় বুঝি? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। পেন্টিং এ ইন্টারেস্টেড দেখছি। হ্যাঁ, আর্কিটেকচার আমার ভালো লাগে, কিন্তু আমি পড়াশোনা করি সিভিলে। আর কি লক্ষণীয় আমার ছবিতে? অহংকার, সচেতনতা এবং সৌন্দর্য গর্ববোধ। অস্বীকার করতে পারছি না। অন্য ছবিগুলো দেখি, চলুন। আমার মনে হয়েছিল আপনি আসবেনই না। কেন? এমনি মনে হয়েছিল আপনি ভুলে যাবেন, অথবা আমার সঙ্গে কথা বলতে আপনার ভালো লাগবে না। আপনার যতটুকু বয়স হয়েছে হোক, কিন্তু আপনার মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার আছে। মনে হয় আপনি কোনো দিন বয়স্ক হবেন না। যেমন? যেমন এই নদীতে অনেক রকম মাছ আছে। কতক মাছ জলদি বড় হয়ে যায়, আর কতক মাছ আছে সহজ আনন্দ আর চপল উচ্ছ্বাসে কেবলই ছুটে বেড়ায়, কোনো দিন বড় হয় না, কেবলই খেলা করে। তার মানে কি আমার সবটাই খেলা? আরে না না, আমি ওরকম ভাবে খেলা কথাটি বলিনি। আমি বলেছি স্বভাবের কথা, আন্তরিকতার কথা। আসলে আপনাকে দেখে আমার শ্রদ্ধা জেগে ওঠে। আসলে
আমি আপনার চাইতে বয়সে বড় হবে কিনা সেই জন্য। না না, বয়স টয়স কিছু না, আসলে তুমি তো শিল্পী, তোমার কি হলো, থামলে কেন? আসলে আমরা দুজনে খুব তাড়াতাড়ি সীমানা ভেঙে কাছাকাছি চলে এলাম। মন্দ হলো না? হলো। সব কথা তুমি খুব সহজে বলতে পারো, সেই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি তো কোনো কথাই বলতে পারিনি। সব কথা শুনে এখনই আমি আমার সব আনন্দ হারিয়ে দিতে চাই না। ওই দেখো দেখো, কি সুন্দর একটা পাখি, ওই যে। খিরে, ছবি দেখছিস? হ্যাঁ। কিন্তু আচ্ছা মা, তোমার সামার কথা মনে আছে? সাইমা, হ্যাঁ হ্যাঁ, ওই যে সেই মেয়েটি। আর্ট কলেজে পড়তো, ভালো ছবি আঁকতো। হ্যাঁ, মনে থাকবে না কেন? ও তো আমাদের বাড়িতে অনেক আসতো, তোর আব্বা কত প্রশংসা করতো ওর। তারপর তো আর আসেনি রে। আজকে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। কি হয়েছে ওর? না না, কিছু হয়নি। ওই বাবা মারা যাওয়ার খবর পেয়ে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু ও তাই তো বলি, আমাদের ঠিকানা জানা থাকলে ও নিশ্চয়ই আসতো। তা ওকে একদিন নিয়ে আসিস না, কতদিন ধরে দেখি না। দেখি, বলে দেখি। আচ্ছা। একটা ব্যাপার লক্ষ্য করেছো, মানুষকে যদি যথাযথ কাজ দেয়া যায় তাহলে কিন্তু সে ঠিক তার দায়িত্ব পালন করে। আসলে আমরা সবাই কাজ করতে চাই, বুঝলে? এই যে হাবিব হাবিব যেভাবে ওই ছেলেটিকে সারিয়ে তুললো, রীতিমতো এটা ওর একটা বিরাট দায়িত্ব কেন বুঝছো? হ্যাঁ স্যার, আমি তো সবসময় আপনাকে বলেছি লোকটা খুব এফিশিয়েন্ট। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, লোকটা খুব কাজ করে। আপনি কি অফিস যাচ্ছেন? না, আমি একটু বাসায় যাবো। তাহলে তুমি কি আসবে? হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হবে। আচ্ছা, সি ইউ টুমরো। ওকে। ছবিটা তো শেষ হলো, এবার বলো কি আঁকবো। ছবিটা কি আমার ইচ্ছেতেই আঁকা হবে? বললাম তো, তোমার ইচ্ছেতেই সব। ঠিক তো? হ্যাঁ। না থাক, শিল্পীর স্বাধীনতায় হাত দেওয়া ঠিক না। অন্যের ইচ্ছা শিল্পীর কাজ হতে পারে, কিন্তু শিল্প হয় না। শিল্পীদের প্রতি দরদ দেখছি। শিল্পী না হলে কি শিল্পীদের প্রতি দরদ থাকতে নেই? তোমার দেয়া বইটাতে আবার খুব উপকার হবে, মডার্ন পেইন্টিং সম্পর্কে বেশ কিছু জানা যাবে। এবার বলো কি আঁকবো। তোমার যা ইচ্ছে। আগেই তো বলেছি তোমার ইচ্ছেতেই সব। এ তো বেশ গ্রামারের প্যাচে পড়লাম দেখছি। আচ্ছা, তুমি তো মানুষের ছবি আঁকো, আমার ছবি আঁকা যায় না? তোমার ছবি? হ্যাঁ, নিজে তো কখনো বললে না এসো আজকে তোমার ছবি আঁকবো, তাই নিজে থেকেই বলতে হলো। তোমার ছবি আঁকা আছে। রিয়েলি? কখন এঁকেছো? আমি তো মডেল হয়ে কখনো সিটিং দেইনি। দেখি ছবিটা। সব ছবি রং বা রেখায় আঁকা হয় না, আর সব ছবি চোখেও দেখা যায় না। আবার হেয়ালি? বুঝেছি, আমি তোমার ছবি হওয়ার অযোগ্য। তোমার ছবি ফ্রেমে বাঁধা ক্যানভাসে বা কাগজে নয়, মনে। মন? মন কোথায় থাকে? বেশ বেশ, আর অভিমান করতে হবে না, তোমার ছবি আঁকছি।
চুপটি করে বসো। রাগ করলে? না না, রাগ করবো কেন? এই, তোমার চিবুকটি কিন্তু বেশ সুন্দর। ও বুঝেছি, থাক, আমার ছবি আর রাখতে হবে না, আমাকে সুন্দর করার কোনো দরকার নেই। আহা, তুমি তুমি মুখ সরালে কেন? চুপটি করে বসো, আগের মতো করে বসো প্লিজ। একটু ঝামেলা লাগছে। ছবিটাকে আজকে শেষ করতে চাও? আজকেই। কিন্তু এরকম পাথর হয়ে বসে থাকতে আর ভালো লাগছে না। একটু অপেক্ষা করো, আবার তোমাকে কোন দিন পাওয়া যাবে তার তো ঠিক নেই। আজকে ছুটি দাও। ছবিটা তো সম্পূর্ণ করা হলো না। তুমি বসে, আমি তোমার জন্য চা নিয়ে আসি। তোমার ঘরটা বেশ নিরিবিলি, ছোট্ট ছিমছাম। আগের মতো চায়ে 1 চামচ চিনি না বেশি? আগের মতোই। আমি কিন্তু অনেক কিছু দেখবো বলে ভেবেছিলাম। কি দেখবে ভেবেছিলে? অন্তত কিছু পেন্টিংস তোমার করা। আমি তো আঁকি না। আঁকি না মানে আঁকা হয় না। কার উপর অভিমান করে? আচ্ছা, হঠাৎ এখানে বাসা বাঁধলে কেন? এই জায়গাটা আমার বেশ লাগে। সাইমা, আমি বিদেশ যাবার পরে 4-5 মাস তোমার চিঠি পেয়েছি। এরপরে আমি তোমার কোনো খবরই জানি না। আমি কিন্তু তোমাকে চিঠি লিখেছি। আমার বাবা তোমার কোনো চিঠি আমাকে দেননি। কেন? সহজে যদি করতে। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার স্বামীকে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো আমি কি চাই, কি পেলে আমি খুশি হব। আমাকে বুঝিয়ে দাও। বললেও তো শুনছো না, আর শুনলেও মনে রাখছো না। এরকম একটা সাধারণ শাড়ি পরে আমি আমার বন্ধু বান্ধবের জন্য তোমাকে অপেক্ষা করতে বলিনি। এটা ভালো তো, শাহজাদপুরি আমার খুব ভালো লাগে। সস্তা শিল্পীদের মতো কথা বলো না, বুঝলে?
ওই কচি কলা পাতা রঙের বেনারসিটা পরো, তোমাকে আরো উজ্জ্বল লাগবে। ওটা আমার ভারী ভারী লাগে। অতটা হালকা হালকা লাগার জন্যে তুমি ইকবাল চৌধুরী বউ হওনি। যা বলছি তাই করো। তুমি কি করলে? আমি 5,000 টাকার কচি কলাপাতা রঙের বেনারসি পরলাম, তার বন্ধু বান্ধবের সামনে বাঁকিয়ে চুরিয়ে হাঁটলাম। মোটা মোটা কি সব রসিকতা করলো, আমি ঠাট্টা করে হাসলাম। রাতে সবাই চলে যাবার পর আমার স্বামী আমাকে এসে বলল, আমার বন্ধু বান্ধবের সামনে তুমি আরো উচ্ছল হবে, আরো প্রাণময় হবে। স্বামীর ঘরে ছবি আঁকতে না? হ্যাঁ, মাঝে মধ্যে আঁকতাম, সময় বা সুযোগ পেলেই আঁকতাম, কিন্তু সময় তত মিলতো না। রেসের ঘোড়ার মতো আমাকে ছুটি নিয়ে বেড়াতো, তো আজ এখানে কাল ওখানে। মজাই তো। হ্যাঁ, বেশ মজার মজার ঘটনা। একদিন আমি ছবি আঁকছিলাম, আমার স্বামী এসে ঘরে ঢুকলো, আমি জানতে পারিনি। দুবার টেলিফোন করে বলেছি, এখনো তৈরি হন? আমি পার্টিতে যাব না। কেন? ওসব জায়গায় গেলে আমার মাথা ঘুরে, রুচিতে বাঁধে। আর কি করে? অনেক কিছুই করে। তোমার বন্ধুদের দেখলে আমার ভয় করে, কারো হাসি দেখলে আমার ঘেন্না লাগে। তোমার ভয় আর ঘেন্না নিয়ে আহাজারি করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। ছাড়ো, লাগছে। মাত্র 2 মিনিট সময় দিলাম, কোনো কথা না বলে যাবার জন্য তৈরি হও। সাইমা, আমরা আমাদের কথাগুলো কেন বলিনি? কি কথা? আমাদের কথা, আমাদের অনুভবের কথা। সাইমা, তোমার সঙ্গে এক্সিবিশনে দেখা হলো, নদীর ধারে বেড়ানো, ছবি আঁকা। সাইমা, সেদিন যদি সবকিছু বলতে, তাহলে তো সবকিছু অন্যরকম হতো। কেন বলনি? কেন চুপ করেছিলে? সেদিন যে কথা বলতে পারিনি, যে কথা বলার জন্য নির্ভয়ে সাহস পাইনি, যাকে সেসব কথা। আজ আমার হাতে রান্না খেয়ে গেলে আমি খুব খুশি হতাম। চা তো খেয়েছি। তবুও আজ থাক, আরেকদিন হবে। কিরে, আজ এত দেরি করে ফিরলি যে? ঠিক আছে, যা মুখ হাত ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। মা, আমি এখন আর কিছু খাবো না। কেন রে, শরীর টরীর খারাপ নাকি? না না না, সেসব কিছু না, এমনি। তাহলে নিশ্চয়ই খিদে পড়ে গেছে, না খেয়ে থাকলে আরো শরীর খারাপ হবে। নে একটা কিছু মুখে দে। হ্যাঁ ভাবি, কাল যে আপনি এসেছিলেন আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুব ভালোভাবে সন্ধ্যাটা কেটেছে। নাসরিন, হ্যাঁ ও আমার মতো হয়েছে আর কি। হ্যাঁ, না না না, ও তো কবেই পড়াশোনা শেষ করে এখন তো অধ্যাপনা করছে। জি জি জি, হ্যাঁ মশিউরকে আমি আমার ছেলের মতোই দেখি। আচ্ছা ভাবি, পরে কথা হবে। ওকে, রাখি, খোদা হাফেজ। হ্যালো, জি আমি মশিউরের মা বলছি।
হ্যাঁ হ্যাঁ, ও বাড়িতেই আছে। খোকা, তোর ফোন। একটু তাড়াতাড়ি আয় না বাপ। হ্যালো, কে? সাইমা? হ্যাঁ, তোমার সানগ্লাসটা আমার এখানে রেখে গেছো। আমার বাসায় তো টেলিফোন নেই। তোমার ওখানে তো রেখে এসেছি, অন্য কোথাও তো নয়। কোত্থেকে ফোন করছো? স্কুল থেকে। সানগ্লাসটা নিতে কবে আসছো, নাকি পৌঁছে দেব? থাক না তোমার কাছে। কবে আসবে বলো? ইচ্ছে হলেই চলে আসবো। কালকে হঠাৎ তোমার ওখান থেকে চলে এলাম। তোমাকে একবার আমাদের বাড়িতে আসতেও বললাম না, খুব খারাপ লাগছে। সম্পর্কটা কি তাই? আজ রাখি, ক্লাস শুরু হবে। কাল এসো। খোকা, কি হলো? মা, আমি একটু চা খাবো। আপনি? আমি ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর মশির সাহেবের কাছে এসেছিলাম। আপনি বসুন। না, বসার প্রয়োজন হবে না। কিন্তু এই মুহূর্তে তো ওনার সঙ্গে দেখা হবে না, উনি এমডি সাহেবের সঙ্গে জরুরি মিটিংয়ে আছেন। অসুবিধা নেই, এই প্যাকেটটা ওনাকে দিলেই হবে। আচ্ছা, ওনাকে কিছু বলতে হবে? কাইন্ডলি আপনার নামটা যদি। তার আর প্রয়োজন হবে না, প্যাকেটটা পেলে উনি নিজেই বুঝবেন। আচ্ছা, আসি ভাই। স্যার। স্যার, কিছু বলবেন? আপনার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন। কে? কিছু বলে গেছে? না, তেমন কিছু বলে যাননি, কিন্তু একটা প্যাকেট রেখে গেছেন।
তুমি বলতে গোলাপের গোলাপি রংটাই মানায়, অথচ আমি পছন্দ করতাম রক্ত গোলাপ। কিছু সময় আসে জীবনে যখন কোনো সম্বোধনই মনের মতো হয় না। এই যেমন এখন সম্পর্কের সঙ্গে সম্বোধনের একটা নিবিড় যোগাযোগ আছে। আমার মনে হয় জীবনের যেমন একটা পরিবর্তন আছে, সম্পর্কেরও সময় এবং পরিবেশের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটতে পারে। আমার ঘরে যখন প্রশ্ন করলে আমার নিজ হাতে সাজানো ড্রয়িং রুম, অথচ আমার আঁকা কোনো পেইন্টিং নেই কেন? এককালে পেইন্টিং ছিল যার জীবন, তার ঘরে নিজের আঁকা পেইন্টিং নেই কেন? নেই। আজ বলছি একটি ছবি আছে, সেই ছবিটাকে সম্পূর্ণ করতে চাই, আমার শেষ এবং প্রিয় ছবি। তুমি বুঝি আর আসবে না। আমার নিঃসীম অন্ধকারের মধ্যে আমাকে কেবলই একা নিঃশব্দে হেঁটে হেঁটে যেতে হবে। কোথায় যেতে হবে, কতকাল হাঁটতে হবে, আমি তার কিছুই জানি না। আবার মনে হয় তুমি আসবে। তোমার আর আমার মধ্যে যে নীরব সুখ আছে, যে আন্তরিক কথাগুলো, সেগুলো নদীর স্রোতের মতো খেলা করছে। তোমাকে সেই কথাগুলো বলার জন্য আমি অপেক্ষা করছি। তুমি এসো, অন্তত কিছুক্ষণের জন্য এসো। আর কিছু না, শুধু তোমাকে আর একবার দেখা, নিঃশব্দ আন্তরিকতা দেখা।